আজকে আলোচনার মূল বিষয় দেখো বাক্য থেকে কি ধরনের প্রশ্ন মাধ্যমিক ফাইনালে আসবে আমি তাই নিয়ে দুই এক কথা বলবো। অনেক শিক্ষার্থী বন্ধু ব্যাকরণ নিয়ে অনেকে ভয়ে আছে, তাই ভয় নয়, আমি তোমাদের শেষ মুহূর্তে ব্যাকরণ থেকে নিয়ে এসেছি মাত্র গুটি কয়েক প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা যদি দেখো তাহলে অনেকটাই মনোবল বৃদ্ধি পাবে, অর্থাৎ এর মধ্য থেকেই তোমরা কমন পেয়ে যাবে। আর যদি এই প্রশ্নগুলো রেডি করা না থাকে তাহলে শেষ মুহূর্তে তুমি এই প্রশ্নগুলো রেডি করে নাও। যাদের আছে ভালো, আর যাদের নেই তোমরা অবশ্যই আমি যে প্রশ্নগুলো বলছি এইগুলো তোমরা রেডি করে নাও। আজকে আলোচনার মূল বিষয় দেখো বাক্য থেকে কি ধরনের প্রশ্ন মাধ্যমিক ফাইনালে আসবে আমি তাই নিয়ে দুই এক কথা বলবো। তো চলো আর সময় নষ্ট না করে আমরা মূল আলোচনায় ফিরে যাই। দেখো আমি বাক্য থেকে যে প্রশ্নগুলো দেব, যদি সংজ্ঞা টাইপের প্রশ্ন আসে তাহলে এর মধ্য থেকেই তুমি 100% কমন পাবে, কিন্তু বাক্য দেখবে পরিবর্তন দেয়। পরিবর্তন কোথা থেকে দেবে কেউ জানে না, তবে আমি জোর দিয়ে বলতে পারি পরিবর্তনগুলো তোমাদের আমাদের গল্প, কবিতা, নাটক বা অন্যান্য যে জিনিসগুলো আছে তার শেষাংশ থেকে ওই পরিবর্তনগুলো তোমাদের তুলে দিতে পারে। তাই তোমরা ওই গল্প বা কবিতা শেষে সহায়ক পাঠ হিসেবে যেটা আছে, সহায়ক বই যেটা আমাদের আছে তার শেষে চলে যাবে, সেখান থেকে এইগুলো কিন্তু পেয়ে যাবে। তো দেখো এসিকিউ টাইপের যে প্রশ্নগুলো আসে বা আসবে, চলো আমরা দু এক কথা বলি তাই নিয়ে। 1 নম্বর প্রশ্ন দেখো, বাক্য নির্মাণের শর্ত কয়টি ও কী কী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাক্য নির্মাণের শর্ত তোমরা বলবে 3টি। একটাকে বলা হবে আকাঙ্ক্ষা, আরেকটিকে বলা হবে যোগ্যতা, আরেকটিকে বলা হবে আসক্তি বা নৈকট্য। এখান থেকে প্রশ্ন হতে পারে যে যোগ্যতা কাকে বলে আর আসক্তি বা নৈকট্য কাকে বলে, এই প্রশ্ন দুটো ভালো করে দেখে রাখবে। বা প্রশ্নটা দেখো এই যোগ্যতা কাকে বলে প্রশ্নটা ঘুরিয়ে দেবে, যে সূর্য পশ্চিম দিকে ওঠে বা আকাশ দিয়ে গরু উড়ে যায়, এটি বাক্যের কি হারিয়েছে? তোমরা বলবে কি এটা বাক্যের যোগ্যতা হারিয়েছে। এই ধরনের প্রশ্ন কিন্তু থাকতে পারে। তাহলে আমরা প্রথম প্রশ্ন পেলাম। এবার দেখো দ্বিতীয় প্রশ্ন, যে যোগ্যতা কাকে বলে, যোগ্যতার একটি উদাহরণ দাও। বাক্যের মধ্যগত পদগুলির যে অর্থ সঙ্গতি তখন তাকে আমরা যোগ্যতা বলে থাকি। আসক্তি বা নৈকট্য কাকে বলে? অর্থ সঙ্গতির জন্য বাক্যের মধ্যস্থিত পদগুলিকে আমরা যখন যথাযথভাবে সংস্থাপন করি তখন তাকে বলা হবে আসক্তি বা নৈকট্য। বা তোমরা অন্যভাবেও এটা বলতে পারো, অর্থ অনুযায়ী বাক্যের পদগুলি পরপর সাজানোকেই বলা হবে আসক্তি বা নৈকট্য। পরের প্রশ্ন দেখো, উদ্দেশ্য ও বিধেয়। এটা ভালো করে দেখে রাখবে যে উদ্দেশ্য পদ কাকে বলে, বিধেয় পদ কাকে বলে। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পারবে। দেখো বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে বলা হবে বাক্যের উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তখন তাকে বলা হবে বাক্যের বিধেয়। এটা অবশ্যই তোমরা একটু দেখে রাখবে। আর এখানে দেখে রাখবে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, যে উদ্দেশ্যের প্রসারক, বিধেয়ের প্রসারক কাকে বলে। এই প্রশ্ন দুটো একাধিকবার ফাইনাল পরীক্ষায় এসেছে। তো শোনো, উদ্দেশ্য পদ কাকে বলে, উদ্দেশ্যের প্রসারক কাকে বলে, বিধেয় পদ কাকে বলে, বিধেয় প্রসারক কাকে বলে, এগুলো জানতে হবে। উদ্দেশ্য পদের যখন বৃদ্ধি করা হয় তখন তাকে বলা হবে উদ্দেশ্য প্রসারক। যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছেন, তাহলে এখানে বিশ্বকবি এটা উদ্দেশ্যের প্রসারক। উদ্দেশ্য রবীন্দ্রনাথ, তার আগে দেখো বৃদ্ধি করা আছে, অর্থাৎ বিশ্বকবি এটা হলো উদ্দেশ্যর প্রসারক। বিধেয় প্রসারক, বিধেয় পদের যখন প্রসার ঘটানো হয় তখন তাকে বলা হবে বিধেয় প্রসারক। যেমন বাগানে লাল টুকটুকে গোলাপ ফুল ফুটেছে, তাহলে কি ফুটেছে? ফুল ফুটেছে, গোলাপ ফুল ফুটেছে। গোলাপ ফুলটা কেমন? লাল টুকটুকে। লাল টুকটুকেটা হয়ে গেল বাক্যের বিধেয় প্রসারক। পরের প্রশ্ন দেখো, বাক্যকে অর্থগত দিক থেকে কয় ভাগে ভাগ করা যায়? অর্থগত দিক থেকে বাক্যকে 7 ভাগে ভাগ করা যায়। যে কোনো একটি কিন্তু পরীক্ষা আসতে পারে। 7 ভাগের মধ্যে যে কোনো একটি সংজ্ঞা টাইপের পরীক্ষায় আসতে
পারে। যারা এতদিন পর্যন্ত এই প্রশ্নগুলো রেডি করতে পারোনি, তোমরা এইগুলো রেডি করে রাখো, এখান থেকে একটা কমন পাবি। এবার দেখো, গঠনগত দিক থেকে বাক্যকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। কি কি? এক, সরল বাক্য। প্রশ্ন হতে পারে সরল বাক্যে কয়টি উদ্দেশ্য এবং কয়টি সমাপিকা ক্রিয়া থাকে? একটি উদ্দেশ্য, একটি সমাপিকা ক্রিয়া থাকে। সরল বাক্য কাকে বলে? সরল বাক্যের একটি উদাহরণ, যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, একটি মাত্র অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, আবার নাও থাকতে পারে, তখন তাকে সরল বাক্য বলা হবে। যেমন রবীন্দ্রনাথ রায় ভালো গল্প লিখতেন, বা রবীন্দ্রনাথ ঠাকুর ভালো গল্প লিখতেন, কাজী নজরুল ইসলাম ভালো গল্প লিখতেন। এ কথা শুনে তিনি ক্রুদ্ধ হলেন। এইগুলি সবই সরল বাক্যের উদাহরণ। বা আরও হতে পারে আজ খুব শীত, ঘরেতে ভ্রমর এলো, এগুলো সব সরল বাক্যের উদাহরণ হবে। এবার দেখো জটিল বাক্য, যে বাক্যে একটি মাত্র প্রধান এবং এক বা একাধিক অপ্রধান অংশ থাকে, তখন তাকে জটিল বাক্য বলা হবে। জটিল বাক্যকে সাপেক্ষ সর্বনাম দ্বারা যুক্ত করা হয় বা যোগ করা হয়ে থাকে। যেমন যেমন কর্ম তেমন ফল, যত মাত তত ওজ পথ। আরও উদাহরণ দেখবে রয়েছে, যদি রাত্রি নামে তবে থেকে যেও, আরও সব, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় ইত্যাদি। এইগুলো সবই যৌগিক বাক্য, এই জটিল বাক্যের উদাহরণ হবে। তারপরে দেখা আছে যৌগিক বাক্য, 2 বা তার বেশি সরল বাক্য সংযোজকমূলক অব্যয় দ্বারা যুক্ত করা হলে, যুক্ত করে যখন একটি অখণ্ড বাক্য গঠন করা হয়, তখন তাকে বলা হবে যৌগিক বাক্য। খুব ইম্পর্টেন্ট, যৌগিক বাক্যের প্রতিটি অংশই স্বাধীন, এটা মনে রাখবে। তাই এখানে একাধিক সমাপিকা ক্রিয়া থাকতে পারে। কি উদাহরণ কি হবে? সে দরিদ্র কিন্তু সৎ, হ্যাঁ, সকলেই এলো এবং প্রতিবাদ জানালো, এইগুলো সবই যৌগিক বাক্যের উদাহরণ হবে। আরও অজস্র উদাহরণ রয়েছে দেখবে, সত্য কথা বলো নচেৎ শাস্তি পাবে, এইগুলো সব যৌগিক বাক্যের উদাহরণ। আর মিশ্র বাক্য, মিশ্র বাক্যের একটা উদাহরণ তোমরা জেনে রাখবে। মিশ্র বাক্য যখন কোনো জটিল বাক্যের সঙ্গে সরল বাক্য, অথবা জটিল বাক্যের সঙ্গে যৌগিক বাক্য, অথবা একটি জটিল বাক্যের সঙ্গে অপর একটি জটিল বাক্য যখন অব্যয় পদ দ্বারা যুক্ত করা থাকে, তখন তাকে বলা হবে মিশ্র বাক্য। উদাহরণ কি হতে পারে? পাখিরা বাসায় ফিরছে এবং যে গাছে এসে বসেছে সে গাছটি খুবই বড়। এটা জটিল বাক্যের এটা মিশ্র বাক্যের উদাহরণ হবে। এবার দেখো, আমরা বলেছিলাম যে অর্থগত দিক থেকে যে বাক্যকে 7 ভাগে ভাগ করা যায়, তার মধ্যে কিন্তু পরীক্ষায় একটা আসে। তার মধ্যে প্রথম প্রশ্ন দেখো, নির্দেশক বাক্য কাকে বলে এবং নির্দেশক বাক্যের একটি উদাহরণ দাও। কি বলবে? যে বাক্যে সাধারণত কোনো কিছু নির্দেশ করা হয় বা বিবৃতি প্রদান করা হয়, তখন তাকে বলা হবে নির্দেশক বাক্য। উদাহরণ কি হবে? পাখিরা বাসায় ফিরছে, তুমি তো কথা দিয়ে কথা রাখলে না, এইগুলো সবই নির্দেশক বাক্যের উদাহরণ হবে। নির্দেশক বাক্যের 2024-এ সম্ভবত এটা এসেছিল যে কোনটি, নিচের কোনটি নির্দেশক বাক্যের শ্রেণীবিভাগ নয়। অর্থাৎ নির্দেশক বাক্যকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটাকে বলা হবে হ্যাঁ বাচক আর একটাকে বলা হবে না বাচক বাক্য। অর্থাৎ একটাকে বলা হবে সদার্থক আর একটাকে বলা হবে নঙার্থক বাক্য। পরে দেখো দ্বিতীয় যে শ্রেণীবিভাগ, প্রশ্নসূচক বাক্য। এটা সকলে জানো, তো রিভিশন করে নাও যাদের হয়নি। যে বাক্যের সাহায্যে কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, তখন তাকে বলা হবে, বা জানতে চাওয়া হয়, তখন তাকে বলা হবে প্রশ্নবাচক বা প্রশ্নসূচক বাক্য। যেমন তোমার নাম কি, কি করে পালালো, এইগুলো সবই প্রশ্নসূচক বাক্যের উদাহরণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখবে যেটা, অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে। একাধিকবার পরীক্ষায় কিন্তু এটা এসেছে যে অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে। যে বাক্যের দ্বারা আদেশ, অনুরোধ, নিষেধ, উপদেশ ইত্যাদি বোঝানো হয়, তখন তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলা হয়। উদাহরণ, এই বুড়ো মানুষের কথাটা শোনো, সত্য কথা বলো, এইগুলোর সবই অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ হবে। তারপরে দেখো রয়েছে প্রার্থনাসূচক বাক্য বা ইচ্ছাসূচক বাক্য। যে বাক্যের দ্বারা বক্তার ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা বোঝায়, তখন তাকে প্রার্থনাসূচক বাক্য বলে। যেমন ঈশ্বর তোমার মঙ্গল করুন। সন্দেহবাচক বাক্য, যে বাক্যে সন্দেহ, অনুমান, সম্ভাবনা ইত্যাদি ব্যক্ত করা হয়, তখন তাকে বলা হবে সন্দেহবাচক বাক্য। এবার বুঝি মাধ্যমিকে সহজ প্রশ্ন আসবে। দেখো, সন্দেহ জাগছে, প্রশ্ন সহজ হতে পারে বা জটিল হতে পারে। আবার এরকম হতে পারে, এবার বোধহয় বন্যা হবে বা এবার বোধহয় বৃষ্টি হবে, এইগুলো সবই সন্দেহবাচক বাক্যের উদাহরণ হবে।
তারপর দেখো রয়েছে আবেগসূচক বাক্য। যে বাক্যে আনন্দ, বিস্ময়, শোক, ঘৃণা, ক্রোধ ইত্যাদি প্রকাশ পায় তখন তাকে আবেগসূচক বাক্য বলা হবে। আবেগসূচক বাক্যের শেষে দেখবে বিস্ময়সূচক চিহ্ন কিন্তু বসে। উদাহরণ কি কি হতে পারে? আহা কি আনন্দ আকাশে বাতাসে, সে কি যুদ্ধ, কি বিপদেই না পড়েছি, এইগুলো কিন্তু আসতে পারে। তারপরে দেখবে এই অধ্যায়ে দেখবে বাক্য অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা শর্ত সাপেক্ষ বাক্য কাকে বলে। যে বাক্যে একটি ক্রিয়া অন্য একটি ক্রিয়া সম্পাদনের উপর নির্ভর করে থাকে তখন তাকে শর্ত সাপেক্ষ বাক্য বলা হয়। যদি উদাহরণ হিসাবে যদি আমরা বলি, যদি বৃষ্টি হয় তবেই চাষ শুরু করা যাবে, বা তুমি না এলে কাজ শুরু করা যাবে না। তো বন্ধুরা দেখো, আমরা এই অধ্যায় থেকে অর্থাৎ বাক্য থেকে কি কি ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে আমি এটা সম্পূর্ণ আলোচনা করলাম। এটা সাজেশন হিসেবে নয়, এটা রিভিশন। যারা এই প্রশ্নগুলো এখনও রেডি করতে পারোনি তোমরা রেডি করে নাও। এর মধ্য থেকে দেখবে সংজ্ঞা টাইপের প্রশ্ন যদি আসে তাহলে এর মধ্য থেকে তোমরা কমন কিন্তু পাবে। আর বাকি দেখবে এখানে একটা দুটো আসি যে বাক্য পরিবর্তন বা কি জাতীয় বাক্য, হ্যাঁ, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকে। এর সঙ্গে তোমরা আরও হালকা করে দু একটি দেখে রাখবে। দেখো দু একটি আমি বলছি, এই বাক্য পরিবর্তন যেগুলো আছে এগুলো তোমরা দেখে রাখবে। যেমন 1 নম্বর দেখো বলতে পারি যে আমি গ্রামের ছেলে, বাক্যটির উদ্দেশ্য বিধি অংশটি চিহ্নিত করো, এটা দেখে রাখবে। অসিতবাবু আর কোনো প্রশ্ন করলেন না, প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন করো। তারপর দেখে রাখবে নির্দেশক বাক্যের একটি উদাহরণ, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলনায় বজায় আছে, সরল বাক্যে পরিবর্তন। আর কোনো ভয় নেই, প্রশ্নবাচক বাক্যে পরিবর্তন করবে। বিধি ও প্রসারকের একটি উদাহরণ দাও, ঠিক হিসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না, যৌগিক বাক্যে পরিবর্তন করো। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, এটা জটিল বাক্যে পরিবর্তন করো। চাঁদের পাহাড়ের গল্প কখনো ভুলবো না, বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন করো। বিমলবাবুর ছেলে হেঁটে হেঁটে স্কুলে যায়, বাক্যটির উদ্দেশ্য বিধি অংশ চিহ্নিত করো। সূর্য পশ্চিম দিকে উদিত হয়, বাক্য নির্মাণে কোন শর্ত লঙ্ঘন করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উদ্দেশ্য বিধি অংশ চিহ্নিত করো, ওরা ভয় কাঠ হয়ে গেল। আরেকটি প্রশ্ন দেখে রাখবে, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, জটিল বাক্যে রূপান্তর করো। তো দেখো এই অধ্যায় থেকে কি কি ধরনের প্রশ্ন তোমাদের বিগত সালে এসেছিল সেগুলো আমি বললাম এবং সম্পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। এই ধরনের ভিডিও পেতে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। সকলে ভালো করে পড়তে থাকো, যেহেতু মাধ্যমিক পরীক্ষা একদম নিকটস্থ বা কাছাকাছি। সকলকে ধন্যবাদ।